মানিক পে এভিনিউর যে রাস্তাটা এটি বেশ বড় এবং প্রশস্ত রাস্তা আপনি জানেন। ধারণা করা হচ্ছে যে এই পুরো সড়ক আজকে লোকে লোকারণ্য হয়ে যাবে এবং সব মানুষের স্রোত আজকে এখানে এসে মিলিত হবে। ইতিমধ্যেই হাদির লাশ যে সরোয়ার্দী উদ্যান থেকে যে পরবর্তীতে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং তার মরদেহ গোসলের পর ইতিমধ্যেই এই দক্ষিণ প্লাজায় আনার প্রক্রিয়ার শেষের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং আজকের এই জানাজায় প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক দল, অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা সদস্য রয়েছে, জুলাই যোদ্ধা যারা রয়েছে তারাও এখানে এসে জড়ো হয়েছে বা জড়ো হচ্ছেন এখন পর্যন্ত। এবং আজকের এই জানাজার নামাজটি পড়াবেন তার বড় ভাই শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক এবং এই জানাজা শেষে তাকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শরীফ ওসমান হাদি একজন অন্যতম জুলাই যোদ্ধা এবং আওয়ামী লীগের যে ফ্যাসিজম বিরোধী যে লড়াই, স্বৈরাচার বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রামপুরা এলাকায়। এবং তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটি বড় সার্কেল রয়েছিল এবং তার জুলাই যোদ্ধা যারা রয়েছেন সম্মুখ সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেকে তার অনুজ, অনেকে তার বড় সতীর্থ সবাই রয়েছেন। এবং তার এই ঘটনার পর যেভাবে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে অনেকে বলার চেষ্টা করেছেন বা ক্ষোভ সরাসরি প্রকাশ করেছেন যে হত্যাকারী যারা ছিলেন, বিশেষ করে ছাত্রলীগের সাবেক নেতা এবং ফয়সাল বিন করিম, তাকে কেন ধরা হলো না এবং বিশেষত এই ফয়সাল করিমকে এর আগে কয়েকটি মামলায় কিন্তু আটক করা হয়েছিল এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে তিনি সেই কারাগার থেকে বের হলেন, জামিন পেলেন, সেটি নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। এবং শুক্রবার গত শুক্রবারে যখন শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়, এর আগে থেকেই কিন্তু শরীফ ওসমান হাদি বলার চেষ্টা করেছিলেন যে এর আগে ফেসবুকেও বলেছিলেন তিনি যে তাকে হত্যার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছিল। যদিও তিনি সরাসরি টিভি ক্যামেরায় বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা আসে আসমান থেকে, জমিন থেকে নয়। অর্থাৎ তারাই যেভাবেই চেষ্টা করুক না কেন, আল্লাহ যদি তাকে শহীদি মৃত্যু লিখে রাখেন তবে সেটিই ঘটবে। তিনি ভয় ডরহীনভাবে ঢাকা ৮-এ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং দেশি বিদেশি অন্তত ৩০টি নাম্বার থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবং এই হুমকিগুলো হাদি বলেছিল যে আওয়ামী লীগের যারা দোসর, আওয়ামী লীগের যারা নেতাকর্মী, এই খনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। আমরাই নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের আমির তিনি দক্ষিণ গেটে, সংসদের সেই দক্ষিণ গেট দিয়ে আসলে প্রবেশ করছেন এবং জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনিও রয়েছেন। এবং একটু আগে তিনি আমাদের সাথে কথা বলছিলেন ওসমান হাদির সাহসী ভূমিকা এবং ওসমান হাদির জুলাই আগস্টে যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আসলে কথা বলছিলেন। এবং যেহেতু এখানে জামাতের আমির রয়েছেন সেহেতু সেক্রেটারি জেনারেল তিনি কম কথায় আসলে শেষ করে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের আমির এইমাত্র তিনি পারমিশনের জন্য ওয়েট করছিলেন এবং পারমিশন নিয়ে আসলে ভিতরে প্রবেশ করছেন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের আমির তিনি নামাজের জানাজার জন্য, ওসমান হাদির নামাজের জানাজার জন্য ভিতরে প্রবেশ করছেন। এবং দেখতে পাচ্ছেন যে একটু আগে এই গেট দিয়েই মূলত ওসমান হাদির মরদেহ প্রবেশ করেছে এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা জানি যে 2টার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। এখন জোহরের নামাজ চলছে এবং জোহরের নামাজ শেষে যারা আসার কথা, জানাজা অংশগ্রহণ করার কথা, অতিথিরা রয়েছেন অনেকেই, তারা কিন্তু আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বলা যেতে পারে এই জানাজাকে ঘিরে সংসদ ভবনের আশপাশের এলাকা এবং পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এছাড়াও গোয়েন্দা বাহিনীর সদস্যরা, তারাও কিন্তু আসলে কাজ করছে।